সাধুহাট ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামে মোহাম্মদ ইসাক হোসেন নামে একজন ব্যক্তি, ৭০ বছর বয়স। তিনি একজন বৃদ্ধ মানুষ। তিনি নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। তো এই হত্যাকাণ্ডেরই কিছু অগ্রগতি আছে। এই অগ্রগতি সম্বন্ধে কথা বলার জন্য আপনাদের কাছে আমরা ডেকেছিলাম। তো যতটুকু অগ্রগতি ততটুকু আপনাদের সাথে একটু শেয়ার করি। বিষয় হচ্ছে যে আমরা পরের দিন সকাল ৬টার সময় পুলিশ খবর পাই যে ওই রাঙ্গিয়ারপোতা গ্রামেই মাঠের ভিতরে এই ব্যক্তিটি, যিনি মারা গেছেন ইসাক, তার লাশ পড়ে আছে আর কি। এই খবর পেয়ে সাথে সাথে আমরা জেলা পুলিশ বা থানা পুলিশের পক্ষ থেকে থানা যাই, ডিবি যাই, আমাদের এসপি স্যার সহ আমরা সবাই যাই, এবং সাথে সিআইডি ক্রাইম সিন ম্যানেজমেন্ট টিমও যাই। তো সবাই মিলে যে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি এবং এলাকাবাসীর সাথে কথা বলি। তো ঘটনাটি নিয়ে প্রথম থেকে আমাদের ভিতরে খুব বেশি ধোঁয়াশা ছিল। একটা বড় কারণ হচ্ছে যে একটা হত্যাকাণ্ড ঘটনা ঘটলে আমরা কয়েকটা অ্যাঙ্গেলে চিন্তা করি। একটা হচ্ছে যে কোনো কলহ ছিল কিনা, সে কলহটা রাজনৈতিক হতে পারে, পারিবারিক হতে পারে, সামাজিক হতে পারে। তো এরকম কোনো কলহ ছিল কিনা। তো আমরা যখন মোহাম্মদ ইসাকের সম্বন্ধে খোঁজখবর নেই, গ্রামের সবাই আসলে এক বাক্যে স্বীকার করে তিনি খুবই ভদ্র এবং ভালো একজন মানুষ। তিনি বৃদ্ধ মানুষ, ৭০ বছর বয়স। তিনি শুধুমাত্র নিজের কৃষি এবং চাষবাস নিয়ে ব্যস্ত থাকতেন। এমনকি তিনি কোনো চায়ের দোকানে বসেও কখনো চা খাইতেন না, আড্ডা দিতেন না। তো তার কোনো শত্রু থাকার প্রশ্নই আসে না। তো এই ব্যাপারটা জানার পরে আমরা আরেকটা অ্যাঙ্গেল থেকে চিন্তা করি যে আহ, পারিবারিক কোনো কলহ থাকতে পারে, জমি জমা সংক্রান্ত কোনো কলহ থাকতে পারে, এরকম কোনো সমস্যা ছিল কিনা। তো সে সংক্রান্ত আমরা আসলে জানতে পারি যে এই ধরনের কোনো সমস্যা তার নাই। এবং তার পরিবারের আমরা যখন হিস্ট্রি নেই তখন আমরা জানতে পারি এই মোহাম্মদ ইসাকের দুই পুত্র। বড় পুত্রের নাম হচ্ছে জুলহক। জুলহক সেখান থেকে মোটামুটি ২০০-৩০০ মিটার দূরেই হচ্ছে একটা বাড়ি করে থাকে, আলাদা থাকে। এবং সে যে বাড়িটাতে থাকে, ভিকটিম ভিকটিম তার ছোট ছেলে মিলনের সাথে হচ্ছে ওই বাড়িতে থাকতো আর কি। তো তার দুটোই ছেলে। তো এই বাড়িতে ছোট ছেলে থাকতো, ছোট ছেলে বউ ছিল, এবং তাদের দুইটা ছোট ছোট বাচ্চা কাচ্চা ছিল, ছেলে মেয়ে ছিল। এবং আপনারা জানেন, আপনারা সবাই ঘটনাস্থল পরিদর্শন করেছেন, আপনারা দেখেছেন যে এই ভিকটিমের বাড়িটা হচ্ছে এই যে গ্রামের ভিতরে যে কাঁচা রাস্তা, মাটির রাস্তা, এই মাটির রাস্তার একেবারে শেষ বাড়িটা হচ্ছে ভিকটিমের বাড়ি। এবং এরপরে কিন্তু আর কোনো বাড়িঘর নেই, এরপরে শুধু মাঠ। এবং প্রায় ১ কিলোমিটার দীর্ঘ একটা মাঠ, একটা লম্বা একটা মাঠ। এই মাঠের ভিতরে সন্ধ্যার পরে একেবারে শুনশান নিরাপত্তা থাকে। তো আমরা যখন এই ধরনের কোনো সমস্যা খুঁজে পেলাম না, তখন আমরা চিন্তা করছিলাম যে আরেকটা অ্যাঙ্গেল হতে পারে যে সন্ত্রাসীর মাধ্যমে এটা হত্যাকাণ্ড শিকার হলো কিনা। সেটা চাঁদাবাজির কারণে হতে পারে, সেটা হচ্ছে রাস্তার ভিতরে অনেক সময় ডাকাতের কবলে পড়ে হতে পারে। তো সেটা এমন একটা গ্রাম, এবং আমরা তখন জানতে পারি সে তার ছোট বৌমার কাছ থেকে মাত্র ৫০ টাকা নিয়ে সে বের হয়েছিল। সে হচ্ছে তাদের খেজুর গাছ আছে, খেজুর গাছ পরিষ্কার করা লাগবে, এই জন্য শ্রমিক দেখতে গিয়েছিল পাশের গ্রামে। তো এবং যাওয়ার সময় সে বৌমার কাছ থেকে ৫০ টাকা নিয়ে যায়। তো তার কাছে আসলে টাকা পয়সাও ছিল না, সে কখনো ফোন ইউজ করে না। সুতরাং কোনো সন্ত্রাসীর মাধ্যমে সে হত্যাকাণ্ডের শিকার হয়েছে বা হতে পারে, সেটা আমাদের কাছে মনে হয়নি। দ্বিতীয়ত আমরা আরেকটা বিষয় চিন্তা করি যে মানুষ আসলে অনেক সময় মানুষের দুর্ভাগ্য হয় যে ভুল সময়ে ভুল জায়গায় যে উপস্থিত হয়। তো এটা আসলে আমি বলবো ভুল সময়েও না, ভুল জায়গাও না। কারণ ব্যাপার যেটা হয়েছে, হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে তার বাড়িতেই। তো বাড়িটা তার নিজের, এবং বাড়িতে সে যে কোনো সময়তে নিজের বাড়িতে মানুষজন আসতে পারে। কিন্তু ঘটনাটা এমনভাবে ঘটেছে এবং যে কারণে ঘটেছে সেজন্য আমরা বলতে বাধ্য হচ্ছি আসলে ভুল সময়ে ভুল জায়গায় ঘটনাটা ঘটেছে। বিষয় যেটা হচ্ছে, পরবর্তীতে আমরা খোঁজখবর নেই পুরো পরিবার সম্বন্ধে। এবং আপনারা জানেন বাংলাদেশে এরকম অনেক ঘটনা ঘটেছে, বাবার হাতে ছেলে মেয়ে হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে, ছেলে মেয়ের হাতে বাবার হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তো আমরা আসলে এরকম একটা ঘটনা ঘটলে কাউকে সন্দেহের বাইরে রাখি না। এই জন্য আমরা শুরু থেকে প্রথমে আমরা শুরুই করেছি পরিবার থেকে, যে ফ্যামিলি থেকে আমরা শুরু করি। এরপরে আমরা অন্য অ্যাঙ্গেল থেকে চিন্তা করে দেখবো। আমরা যখন পরিবারের বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করলাম, তখন প্রথম সন্দেহটা আমাদের যে পড়ে, এই বাড়ির যে ছোট বউ আছে, এই যে মিলন, যার সাথে এই ভদ্রলোক থাকতেন বা বাবা থাকতেন, ভিকটিম আমাদের ইসাক। এই মিলনের বউয়ের নাম হচ্ছে নয়নতারা। এই নয়নতারাকে প্রথম আমরা সন্দেহ করি কয়েক কারণে। তো আমরা সন্দেহ করার পরেই আমরা নয়নতারা সম্বন্ধে খোঁজখবর নেই। তো নয়নতারা সম্বন্ধে আমরা অতীত কিছু ডেটে আমরা দেখতে পারি যে নয়নতারা এর আগেও তার হচ্ছে চাচা শ্বশুর বা এদের সাথে বিভিন্ন রকম সমস্যায় জড়িয়েছিল। এবং তার কিছু নেগেটিভ রিপোর্ট আমরা পেলাম। তো নেগেটিভ রিপোর্ট পাওয়ার পরে আমরা যখন আরো ডিপলি এটা নিয়ে সার্চ করলাম, আমরা খোঁজাখুঁজি শুরু করলাম, তখন আমাদের মানে খুব ছোট ছোট ঘটনাতে আমাদের আসলে পুরো হত্যাকাণ্ডের রহস্যটি উদ্ঘাটিত হয়ে গেছে। আমরা যখন আহ ওই ওই বাড়িতে আমরা যখন কথা বলছিলাম, তখন হচ্ছে একজন ব্যক্তির সাথে সে শুধু ঘন ঘন দেখে আড়ালে যেয়ে কথা বলে। তো এটা আমাদের একজন অফিসার প্রথমে খেয়াল করে আর কি। যে সে আমাদেরকে যখন বলে যে স্যার এই ব্যক্তিটার সঙ্গে একটু কথা বলতে হবে, সে এমন ভাবে গোপনে কথা বলছে, ব্যাপারটা সন্দেহজনক। আমরা যখন কথা বলছি লোকজনের সাথে বা তাদের বাড়ির লোকজনের সাথে কথা বলি, তখন সে শুধু আড়ালে যাই, কিছুক্ষণ পর পরে লোকটির সাথে কথা বলে। তো ওই লোকটির আমরা নাম তখনই জানতে পারি, এবং লোকটির সম্বন্ধে আমরা ডেকে নিয়ে কথা বলি। তো লোকটিকে সে নানা বলে। তো নানা আসলে কোনো আপন নানা না, বা কোনো হচ্ছে আত্মীয় সম্পর্কের নানাও না।
এই ব্যক্তিটার নাম আমরা বলি কারণ ব্যক্তিটিকে আমরা অলরেডি আইনের আয়তায় নিয়ে এসেছি, কারণ এই ঘটনাটি সেই ঘটিয়েছে। এই ব্যক্তিটির নাম হচ্ছে রওশন। এই রওশনের সাথে এদের পরিচয় কিভাবে? রওশন হচ্ছে, আপনারা জানেন ডাকবাংলা বাজারে সে হচ্ছে একজন ব্যবসায়ী আড়তদার, সে তার আড়ত আছে। এবং এই যে যে হত্যাকাণ্ডের শিকার হলো মিলন, ইসাকের ছেলে মিলন, যার বাড়িতে সে থাকতো, সেই মিলনের একটা চায়ের দোকান আছে হচ্ছে ডাকবাংলা বাজারে 10 মাইল আর কি, ডাকবাংলা বাজার পরে 10 মাইল। এই চায়ের দোকানে হচ্ছে রওশন মাঝে মাঝে যেত বা প্রতিদিনই সে এখানে যায়, যে চা খায়। এই সূত্রে তার হচ্ছে রওশনের হচ্ছে মিলনের সাথে পরিচয়, এবং মিলন রওশনের মেয়ের তার গ্রামে ঘটকালি করে বিয়ে দিয়ে দেয়। এই ঘটকালি সূত্রে হচ্ছে রওশনকে ওই মিলনও নানা ডাকতো, তারপরে হচ্ছে মিলনের ওয়াইফ যে নয়নতারা, সেও নানা ডাকতো। এই সূত্রে হচ্ছে নানা। তো এই নানার সাথে অনেকদিন আগে থেকে হচ্ছে নয়নের পরিচয় হয়, এবং অনেকদিন আগে থেকে ফোনে কথা হয়, এবং নিয়মিত তাদের সাথে ফোনে চ্যাট হতো, কথা হতো। এবং আমরা যখন হচ্ছে সন্দেহের বশবর্তী হয়ে তাকে আমরা নিয়ে আসি, নয়নতারাকে থানাতে নিয়ে আসি, তখন আমরা দেখতে পারি যে তাদের ভিতরে অনেক অশ্লীল কথাবার্তা এবং ছবির আদান প্রদানও আছে। তো এই বিষয়টা নিয়ে আমাদেরকে সন্দেহ আরো বাড়িয়ে দেয়। তো এই বিষয়টা নিয়ে যখন আমরা নয়নতারাকে আয়নার আয়তায় এনে তাকে আমরা যখন একাধিকবার জিজ্ঞেস করি, এবং একটা সমস্যা স্বীকার করতে বাধ্য হয় যে সেদিন ঘটনাটি ঘটেছিল আসলে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা বা যে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছিল এটা তাদের মাধ্যমেই ঘটেছিল। ব্যাপারটা এরকম যে এই নয়নতারার সাথে যখন রওশনের অবৈধ সম্পর্কটি হয়, পরকীয়ার সম্পর্কটি হয়, এর আগে হয়তো বা একাধিকবার এসেছিল, সে সম্বন্ধে এখন পর্যন্ত আমাদের কাছে কনফার্ম রিপোর্ট নেই, বাট তখন সেদিন এসেছিল সন্ধ্যার পরে 6টার পরে। এই রওশন হচ্ছে নয়নতারার সাথে বাড়িতে দেখা করার জন্য, তখন আপনারা জানেন এখন হচ্ছে 5:30টার সময় সন্ধ্যা হয়ে যায়, 6টা 6:30টার পর থেকে অনেক অন্ধকার হয়ে যায়, এটা পুরো মাঠ গ্রাম, সেখানে পুরোপুরি অন্ধকার ছিল। এই অন্ধকার পরিবেশের সুযোগ নিয়ে সে হচ্ছে, এবং আরেকটা খবর ছিল তার কাছে, রওশনের কাছে, যে নয়নতারার শ্বশুর যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ইসাক, সে হচ্ছে গাছ পরিষ্কার করার জন্য, শ্রমিক দেখার জন্য পাশের গ্রামে গেছে। তো মোটামুটি 1-2 ঘন্টার ভিতরে তার বাড়িতে আসার কথা না। এই সময়টার সুযোগ সে নিয়েছিল, নিয়ে এই রওশন হচ্ছে তার আরো একজন সঙ্গীকে সাথে নিয়ে, তার নামটি আমরা বলতে চাচ্ছি না এই কারণে যে তাকে আমরা এখন পর্যন্ত অ্যারেস্ট করতে পারিনি, এবং তাকে আমরা অ্যারেস্টের জন্য অভিযান চালাচ্ছি, এই জন্য তার নামটা আমরা তদন্তের সাথে বলছি না, কিন্তু আমরা জানি ঘটনাটি কে ঘটিয়েছে। তো রওশন এবং তার সহযোগী ওই গ্রামে যায়, যাওয়ার পরে ওই সহযোগীকে সে একটু দূরে বাইকের উপরে বসিয়ে রাখে যে আপনি থাকেন, আমি একটু ঘুরে আসছি, কিছুক্ষণ পরে ঘুরে আসছি। এরপরে ওইখানে রেখে রওশন হচ্ছে এই ইসাকের বাড়িতে বা নয়নতারার বাড়িতে যায়। নয়নতারার সাথে তখন সে হচ্ছে একটা অবৈধ সম্পর্কের সময় হঠাৎ করেই যিনি ভিকটিম ইসাক 1-1.5 ঘন্টা পরে আসার কথা, সে 10 মিনিটের পরেই সে বাড়িতে চলে আসে। এটা তারা আশা করে না যে 10 মিনিটের ভিতরে সে চলে আসবে। এটা সে দেখে ফেলে, এই অবৈধ সম্পর্কের বিষয়টি এই ইসাক সাহেব যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তিনি দেখে ফেলেন। এবং দেখে ফেলার পরে ওইখানে সাথে সাথে একটু সিন ক্রিয়েট হয়। হওয়ার পরে এই যে আমাদের রওশন তার সহযোগী যে দূরে দাঁড়ানো ছিল তাকে সাথে সাথে ডেকে আনার পরে, আপনাদেরকে আগেই বলেছিলাম এটা আসলে একদম শেষ প্রান্তে, রাস্তার শেষ প্রান্তে বাড়িটা, বাড়ির পরে হচ্ছে ফাঁকা মাঠ, অন্ধকার মাঠ। তো সাথে সাথে এরা দুইজন মিলে, এবং পিছনে পিছনে হচ্ছে আমাদের যে নয়নতারাও ছিল, তারা হচ্ছে সবাই যায়। এবং নয়নতারা বাড়ির পাশে আপনারা দেখেছেন জাস্ট 20 ফিট দূরে একটা কালভার্ট, ছোট কালভার্ট মতো আছে। নয়নতারা কালভার্টের উপরে দেখে যে কালভার্ট থেকে সামনেই নিয়ে যে টানতে টানতে মাঠের ভিতরে নিয়ে যে এই জুলহাস এবং তার যে সহযোগী, এই দুজনে মিলে গলায় প্যাচ দিয়ে হচ্ছে এই আমাদের রওশন রওশন এবং হচ্ছে তার সহযোগী দুজনে মিলে হচ্ছে ইসাক সাহেবকে ওইখানে হত্যা করে। এবং হত্যা করার পর, এবং ওই যে বাইকে ছিল, সে বাইকের ভিতরে তারা যেহেতু মজুদারির ব্যবসা করে, বস্তা তাদের কাছে থাকে, বস্তার ভিতরে দড়িও ছিল, ওই দড়িয়ে দিয়ে হাত হাত পা এবং গলা পেঁচিয়ে তাকে রাস্তায় বাসা, ওইখানেই জাস্ট তার বাড়ি থেকে আমরা মোটামুটি 50 মিটার দূরে কিন্তু তার লাশটা পেয়েছিলাম। তো সেখানেই হচ্ছে রাস্তার পাশে লাশটা ফেলে রেখে চলে যায়। এটা হচ্ছে প্রকৃত ঘটনা। তো আপনাদের একই সাথে আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি, এখন পর্যন্ত তার ছেলে জড়িত থাকার ব্যাপারে আমরা কোনো তথ্য পাইনি। এখন পর্যন্ত আমরা দুজন গ্রেপ্তার করেছি, সেটা হচ্ছে নয়নতারা একজন, এবং নয়নতারার ভাষ্যমতে যে রওশনের কথা বললাম, রওশনকে আমরা অলরেডি ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। নয়নতারা আমাদের কাছে এখন পর্যন্ত যতটুকু স্বীকার করেছে, সে দেখেছে, সে অংশগ্রহণ করেনি। এটা আমরা ফার্দার ইনভেস্টিগেশন এবং ফার্দার তদন্তে আমরা বুঝতে পারবো আসলে নয়নতারা নিজেকে বাঁচানোর জন্য কথা বললো নাকি নয়নতারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। এটা এখন পর্যন্ত আমরা শিওর না, এটা আমাদেরকে তদন্ত করে বের করতে হবে, যেহেতু ঘটনা মাত্র 2 দিন এখন পর্যন্ত। আরেকটা বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখি, যে বিষয়টি একটি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে কিছু কিছু মানুষ এটাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করেছিল প্রথম থেকে। তো আমরা এটা নিয়ে প্রথম দিকে একটু কনফিউশনে ছিলাম, আসলে এর ভিতরে কোনো রাজনৈতিক বিষয় আছে কিনা। তো এই যে ইসাক সাহেব যিনি মারা গেলেন, সে এবং তার 2 ছেলে, আপনারা সবাই জানেন, কোনো দলের সাথেই জড়িত না, কোনো রাজনীতির সাথেই জড়িত না। তারা 2 ছেলেই কৃষক বা চায়ের দোকানদার, এবং তারা হচ্ছে শ্রমজীবী, কৃষিজীবী মানুষ, তারা কোনো রাজনীতির সাথে জড়িত না।
এবং তারা হচ্ছে মানে এই হত্যাকাণ্ডের সাথে রাজনীতি কোনোভাবেই জড়িত না। এটা